হয়ে গেল। এ কি হলো বাংলাদেশে জামাতের জোটের মধ্যে? এ কি হলো? এনসিপিকে 30টা আসন ছাড়া গেল, বিডিপিকে 2টো আসন ছাড়া গেল, খেলাফত মজলিসকে 10টা আসন ছাড়া গেল, নিজেদের কাছে 179টা আসন রাখা গেল। তাহলে এই কয়েকটা দলকে কি দেওয়া গেল না? এই জোটের ফাটলের কারণে হয়তো 12ই ফেব্রুয়ারি কড়া লড়াই, কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জামাতে ইসলামের এই নেতৃত্বাধীন জোটকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর বাংলাদেশের প্রতিবেদন মানে আপনারা এখন জানেন সম্পূর্ণরূপে রাজনৈতিক শিবিরগুলোর তৎপরতা, কে কোন রকম সমীকরণে চলছে, প্রচারের কৌশল কি, নির্বাচনী ইশতেহার কি, প্রতিশ্রুতিকে সামনে রেখে মানুষের কাছে কতটা পৌঁছতে পারছে রাজনৈতিক দলগুলো, জোটের অবস্থা কি রয়েছে, কোন দলের মধ্যে কি বিদ্রোহ রয়েছে, বিদ্রোহীদেরকে শান্ত করতে কে কি করছেন, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের বাংলাদেশের বিশেষ প্রতিবেদন। বিশেষ প্রতিবেদনে পুরোটা চোখ রাখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আবার বলছি, মন্তব্য যে আমাদের পক্ষেই যেতে হবে সবসময় এমনটা নয়। আপনারা খোলা মনে, মুক্ত মনা হিসাবে, স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্রী হিসেবে মন্তব্য করবেন, কোনো অসুবিধে নেই। আজকের বাংলাদেশের যে আলোচনা হয়ে গেল, এ কি হলো বাংলাদেশে জামাতের জোটের মধ্যে? এ কি হলো এটা বলতেই হচ্ছে, কারণ বিএনপিকে রোকবার জন্য মরিয়া জামাত এবং জামাতে ইসলামের আমির শফিকুর রহমানকে আমরা দেখেছিলাম ছোটাছুটি করতে, দৌড়াদৌড়ি করতে। তিনি ঐক্যবদ্ধ করছেন বিএনপি বিরোধী দলগুলোকে, যাতে বিএনপির বিরুদ্ধে একটা শক্তপোক্ত মহাজোট তৈরি করে বাংলাদেশে জামাতে ইসলামের নেতৃত্বে একটি ইসলামপন্থী সরকার গঠন করা যায়। সেই মরিয়া চেষ্টায় জামাত জাতীয় নাগরিক পার্টিকে পাশে পেয়েছে, এছাড়াও অনেকগুলো দলকে পাশে পেয়েছে। কিন্তু তারই মধ্যে এ কি হলো জোটে ভাঙন। এই জোটে ভাঙন কিন্তু জামাতের পক্ষে খুব একটা ভালো হবে না। এই মতবিরোধ, আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন, তার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল জামাত এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন সহযোগী রাজনৈতিক দলগুলো জামাতের কাছে বিভিন্ন আসন প্রস্তাব করেছিল, তারা সেটা পেল না। সবচেয়ে বড় যে রাজনৈতিক দল এবং ইসলামপন্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় দল, যাদেরকে দূরে রেখে জামাত এই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। 300টা আসন রয়েছে, 253টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল জামাত, যার মধ্যে 179টা আসন, ভালো করে শুনবেন, 179টা আসনে জামাতের প্রার্থীরা লড়বেন। 30টি আসনে লড়বে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ নাহিদের দল, নাহিদ ইসলামের দলকে 30টা আসন ছাড়া হলো মাত্র বিডিপি। এই বিডিপিকে 2টি আসন ছাড়া হয়েছে। এই বিডিপি দলটা খুব সম্প্রতি তৈরি হয়েছে, বিএনপি থেকে দলত্যাগীরা এই বিডিপি তৈরি করেছেন। এই বিডিপিকে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসন ছেড়েছে জামাতে ইসলামী। এছাড়া আমরা যেটা জানতে পারছি, খেলাফত মজলিস, যাদেরকে 10টা আসন ছেড়েছে জামাতে ইসলামী। এছাড়াও আরও ছোট ছোট কয়েকটা দলকে 2-4টে করে ছেড়ে 253টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল তারা। কিন্তু চরমনাই পীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় যে দল বাংলাদেশের, সেই দল কিন্তু এবারে জামাতের সঙ্গে বোঝাপড়াতে এখনো পর্যন্ত আসন পেল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে চরমনাই পীরের সঙ্গে বারবার আলোচনা করেছেন শফিকুর রহমান, বোঝানোর চেষ্টা করেছেন যে বিএনপিকে রুখতে গেলে, তারেক রহমানকে রুখতে গেলে এবং তারেক রহমানের সঙ্গে যে সহযোগী দলগুলোকে রয়েছে তাদেরকে রুখতে গেলে জামাতকে বৃহত্তর জোটে নজর দিতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকেও মহানুভবতা দেখাতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তাদেরকেও আসন নিশ্চয়ই দেওয়া হবে। কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে জোটের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে। তাই বেশ কয়েকটা দলকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো বটেই,
বেশ কয়েকটা দলকে বাদ দিয়েই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল জামাত। এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দেওয়া সেটা কি খুব একটা সমীচীন হলো? এবং এই আবহে যখন বিএনপিকে ঠেকানোই মুখ্য ইস্যু, তাই বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে, ইসলামপন্থী দলগুলোকে একাট্টা করার চেষ্টা করলেন শফিকুর রহমান 1 মাসেরও বেশি সময় ধরে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চরমনাই পীরের যে আস্থা, যে আর্জি, সেটাকে রাখতে পারল না জামাত। সেটা কি জামাতের পক্ষে ভালো হবে? বা জামাত, এনসিপি, বিডিপি এই জোটের পক্ষে ভালো হবে? নাকি লুজ বল খেলে ফেললেন জামাতে ইসলামের আমির, যার ফলে বিএনপির জয়লাভের রাস্তা মসৃণ হয়ে গেল, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা মসৃণ হয়ে গেল। জোটের মধ্যে এই দ্বন্দ্ব, এই শরিকি বিবাদ, এই শরিকি টানাপোড়েন, সেটাকে বজায় রেখে 253টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল জামাতে ইসলামী। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাদের বিরুদ্ধে লড়বে? তাদের মৌলিক শত্রু কে হবে? বিএনপি, নাকি যারা তাদেরকে আসন দিল না সেই জামাতের প্রার্থীদেরকে হারানোর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা করে প্রার্থী দেবে? নাকি শেষমেশ কিছু একটা হবে? 253টা আসন মানে মেজর আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তাহলে চরমনাই পীরের এই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও জাতীয় গণতান্ত্রিক পার্টিও রয়েছে। এই জাতীয় গণতান্ত্রিক পার্টিকেও একটি আসনও ছাড়েনি এখনো পর্যন্ত জামাত। তারাও বেশ কিছু আর্জি রেখেছিল, সেই আর্জিকে গুরুত্ব দেয়নি জামাত। তাহলে এই জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি একটা অন্য বিকল্প জোট করবে? সেই জোট হওয়া মানেই তো জামাতের যে জোট, সেই জোটে প্রভাব পড়বে, আর যার ফলে ভোট শতাংশে লাভবান হয়ে জয়লাভ করবে ড্যাং ড্যাং করে বিএনপি, তারেক রহমান। এই জায়গাটাই কিন্তু সর্বনাশ হয়ে গেল বলে অনেক বিশ্লেষক তারা মনে করছেন। যারা রাজনৈতিক বিশ্লেষণ বোঝেন, রাজনৈতিক শিবির বোঝেন, বাংলাদেশের মাটি বোঝেন, তারা কিন্তু বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি তাদেরকে সঙ্গে নিয়েই চলা যেত। একটুখানি তাদের দিকটা যদি গুরুত্ব দিয়ে দেখতেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। কি এমন হলো? এনসিপিকে 30টা আসন ছাড়া গেল, বিডিপিকে 2টো আসন ছাড়া গেল, খেলাফত মজলিসকে 10টা আসন ছাড়া গেল, নিজেদের কাছে 179টা আসন রাখা গেল। তাহলে এই কয়েকটা দলকে কি দেওয়া গেল না? এই জোটের ভাঙন খুব একটা ভালো ইঙ্গিত কিন্তু দিচ্ছে না। এই জোটের ফাটল, তার জন্য কিন্তু পরিণাম দিতে হতে পারে। এই জোটের ফাটলের কারণে হয়তো 12ই ফেব্রুয়ারি কড়া লড়াই, কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জামাতে ইসলামের এই নেতৃত্বাধীন জোটকে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না, জাতীয় গণতান্ত্রিক পার্টি তারাও হাত গুটিয়ে বসে থাকবে না। তারাও নিশ্চয়ই এই নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করে, ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি খণ্ড খণ্ড চিত্রে ভাগ হয়ে যায়, তাহলে ইকুয়েশন বলছে, সমীকরণ বলছে, বিএনপির ক্ষমতায় আসা কেউ রুখতে পারবে না এবং তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব কেউ রুখতে পারবে না। এতদিন ধরে ধৈর্য, এতদিন ধরে একটা শিক্ষিত পরিশীলিত মনোভাব দেখিয়ে এসে শফিকুর রহমানের দল শেষ মুহূর্তে কেন এই কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি এই জোট ছাপ ফেলতে পারবে, নাকি যোজন যোজন পেছনে চলে গেল এই সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করতে না পারার কারণে? প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। কিন্তু আপনারা বাংলাদেশের কন্টেন্টে যেভাবে মন্তব্য করছেন করবেন। আবার বলছি, আপনাদের স্বাধীন মন্তব্য আমাদের শিরোধার্য। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হয় সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, তার দিকেও আমাদের নজর থাকবে। আমরা শুধু নির্বাচনী উত্তাপ, পরিস্থিতি, সমীকরণ আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্ত।